শিশুদের বাতরোগ এর চিকিৎসা পদ্ধতি কি রয়েছে আমাদের দেশে? চিকিৎসা পদ্ধতিটা অন্যান্য চিকিৎসার মতোই, তো এখানে দুই ধরনের চিকিৎসা পদ্ধতি আমরা বলি। একটা বলি সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি, একটা বলি সহায়ক চিকিৎসা পদ্ধতি। তো আমি সহায়কটা আগে বলিনি। সহায়ক চিকিৎসা পদ্ধতি হচ্ছে কি, যেমন ধরেন আপনার ব্যথা আছে, তাহলে আপনাকে ব্যথানাশক ওষুধ দিতে হবে। যেহেতু ব্যথার জন্য সে হাঁটতে পারে না, আমরা এখানে তাহলে কি নিব, আমরা সহায়ক হিসেবে ফিজিও নিব। ফিজিও যারা করেন আমাদের কলিগরা, ওনাদের সাহায্য নিব, যাতে করে ফিজিও করে দেন, কিছু ব্যায়াম শিখিয়ে দেন, ওতে করে ওর ব্যথা কমার ওষুধ আমরা দিই। আর ব্যায়াম করার মধ্যে যে প্রতিবন্ধকতাটা ছিল, তার যে আড়ষ্টতা ছিল, গিরাগুলো নাড়াতে পারছে না, দাঁড়াতে পারে, সেটা কিন্তু অনেকখানি কাভার করে ফেলে। তার ব্যথার ওষুধ গেল, ফিজিও গেল। তারপর যেমন ধরেন ওর অসুস্থ হওয়ার কারণে খাওয়া দাওয়ার ব্যাপারটাও কিন্তু অনীহা চলে আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের পুষ্টিকর খাবারের একটা ব্যাপার, এটা কিন্তু আমাদের সহায়ক চিকিৎসার অংশ, এটা আমাদের দেখতে হবে। আমাদের দীর্ঘদিন ধরে তাদের ব্যথা বেদনায় শুয়ে থাকার কারণে তার শরীরে কিছু জিনিসের ঘাটতি হয়ে যায়। আপনি বুঝতেই পেরেছেন আমি কার কথা বলছি, আমি ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের কথা বলছি। তাহলে একটা সুনির্দিষ্ট মাত্রায় তাকে দৈনিক 1000 মিলিগ্রাম ভিটামিন ক্যালসিয়াম এবং 400 ইন্টারন্যাশনাল ইউনিট ভিটামিন ডি তাকে দৈনিক খাওয়াতে হয়। এটা একটা অন্যতম উপাদান। পাশাপাশি এটা চোখের ডাক্তারদের সাথে যোগাযোগ রাখা, উভিআইটিস এটা কেমন হচ্ছে না হচ্ছে এটা খেয়াল করা। যেমন তার ওষুধ দেওয়ার কারণে তার যে দেহের বৃদ্ধি, অনেক সময় এই শিশুর অনেক সময় মুটিয়ে যায়, ওজন বেড়ে যায়, বসে থাকে, নড়াচড়া করে না, খাবার তো বাবা মা খাওয়াচ্ছেন। তো এটা আমরা অনেক সময় আমাদের যারা গ্রোথ নিয়ে কাজ করেন ওই কলিগদেরও একটু শরণাপন্ন হই। তাহলে মোটা দাগে এই হচ্ছে আমার সহায়ক চিকিৎসা। এবার যেমন মূল জায়গায় আসি, স্পেসিফিক চিকিৎসা। তো স্পেস চিকিৎসাটাকে এটাকে বলা হয় ইমিউনোসাপ্রেসিভ থেরাপি। আমরা ডিএমএআরডি এই ধরনের কিছু ড্রাগ আমাদের আছে, তার মধ্যে সবচেয়ে বেশি গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে এমটিএক্স, আমরা বলি মিথোট্রেক্সের। তো সবাই এই ড্রাগটাকে চিনে যে এটা তো একটা ক্যান্সারের ওষুধ। তো এখন একটা ওষুধ তো অনেক কাজে ব্যবহার হতেই পারে। তো ক্যান্সারের যে চিকিৎসা ব্যবস্থাপনা আমাদের ব্যবস্থার মধ্যে পার্থক্য আছে। আমাদের এই ওষুধটি এমটি ওষুধটি এটা মুখে দেওয়া যায়, আবার আমরা অনেক সময় চামড়ার নিচেও দেই ইনসুলিনের মতো করে। এটা সপ্তাহে একদিন করে সে নিতে পারে, এটা নেয়। পাশাপাশি আমরা তাকে একটা ট্যাবলেট ফলিক অ্যাসিড বলে একটা ট্যাবলেট দিই, এটাও এই ব্যথা বেদনার জন্য একটা সহায়ক হিসেবে ভূমিকা পালন করে। আর পাশাপাশি আমরা যেটা দিই সেটা হচ্ছে স্টেরয়েডের দেওয়ার কিছু আবার সুনির্দিষ্ট আমাদের পথ চলা আছে। যখন একটা বাচ্চা সিভিয়ার আর্থ্রাইটিস নিয়ে আসে, তো আমরা সিভিয়ার আর্থ্রাইটিস কখন বলে থাকি, যখন দেখি যে বাচ্চাটা এত বেশি জয়েন্টগুলোতে আক্রান্ত হচ্ছে, সে টোটালি বেড রিডিং হয়ে গেছে, তাহলে আমরা তাকে স্টেরয়েড দিই। স্টেরয়েড দিয়ে আবার এটা চিন্তা করি আমরা কত দ্রুত স্টেরয়েড থেকে তাকে আমরা উঠিয়ে নিয়ে আসতে পারবো। তাহলে দেখা যাচ্ছে আমাদের এমটিএক্স, ওরাল স্টেরয়েড এই দুটোই আমাদের মূল চিকিৎসার উপাদান। অনেক সময় দেখা যায় কি আমার এই ওষুধগুলো দেওয়ার পর তার রেসপন্সটা কিন্তু যথাযথ হলো না, তাহলে আমাদের পরের অপশনে আমরা অনেক সময় আমরা বলি আমাদের জৈব কিছু ওষুধ, আমরা আজকাল বলি বায়োলজিক্যাল ওষুধ। এই চিকিৎসা পদ্ধতির এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরো শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, শিশুদের বাতরোগ নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। হাড় ক্ষয় রোধে ঠিক কী ধরনের খাবার আপনি খাবেন? আসলে এখন বর্তমান ইয়াং জেনারেশন এটা একটা বড় সমস্যা, বিশেষ করে 35 বছরের পর থেকে মেয়েদের হাড় ক্ষয় যেন বেড়েই চলেছে, এবং কি খাবেন, কিভাবে তারা সুস্থ থাকবেন এই বিষয়টি বুঝতে পারেন না। কিন্তু কেমন হয় যদি আপনি আগের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান? এজন্য আপনাকে হাড় ক্ষয় রোধে রেগুলার দুধ জাতীয় খাবার খেতে হবে। যেমন দুধ খাবেন আপনি প্রতিদিন 1 থেকে 2 গ্লাস দুধ খেতে পারেন, কিন্তু হ্যাঁ, যাদের কিনা অ্যালার্জির সমস্যা আছে বা যাদের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, এবং অনেকে আছে যে দুধটা সহ্য করতে পারেন না, তারা কিন্তু দুধের পরিবর্তে টক দই বা ছানা খেতে পারেন। এতে করেও কিন্তু আপনি প্রপার যে ভিটামিন ডি তা কিন্তু পেয়ে যাচ্ছেন। অনেক সময় ভিটামিন ডি এর অভাবেও কিন্তু হাড় ক্ষয় হয়ে যায়। তো সেক্ষেত্রে ভিটামিন ডি যুক্ত খাবার হিসাবে আপনি কাঠবাদাম সিলেক্ট করতে পারেন, এবং কাঠবাদাম কিন্তু যেমন ভিটামিন ডি বাড়াতে সাহায্য করে, ঠিক তেমনই আপনার কিন্তু এটা হৃদরোগের ক্ষেত্রে বেশ ভালো একটা খাবার কাঠবাদাম। এবং এর পাশাপাশি আপনি রেগুলার ওমেগা 3 ও ওমেগা 6 যুক্ত ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার খেতে পারেন, এবং এটা বিশেষ করে আপনি যদি কোনো প্রকার সামুদ্রিক মাছ খান, সামুদ্রিক মাছেও আছে ভিটামিন ডি, যা কিনা আপনার হাড় ক্ষয় রোধে সাহায্য করে। এবং অবশ্যই রেগুলার ডিম দুধ তো খেতেই হবে, দুধের পাশাপাশি আপনি রেগুলার ডিম খাবেন, প্রতিদিন 2টা করে ডিম আপনি খেতে পারেন যদি আপনার কোনো হার্টের প্রবলেম না থাকে। আর 2টা ডিম ইজিলি খাওয়া যায়। এবং আপনাকে কিন্তু বেশ কিছু খাবার আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে, যেমন ফাস্ট ফুড জাতীয় খাবার, এবং অনেকেই আছেন
যারা কিনা ঠিক সকালে নাস্তার পরপরই চা পান করেন, এতে করে কিন্তু ভিটামিন ডি এরও অভাব হতে পারে। এই জন্য আপনাকে এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এবং এর পাশাপাশি কলমি শাক, তারপর পালং শাক, এগুলোও কিন্তু ভিটামিন ডি বাড়াতে সাহায্য করে। আমরা আপনার কাছ থেকে শুনছিলাম শিশুদের বাতরোগের চিকিৎসা পদ্ধতি নিয়ে। আমরা বলছিলাম বায়োলজিক্যাল এজেন্ট, জৈব কিছু ওষুধ আজকাল ব্যবহৃত হচ্ছে। তো এই ওষুধগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল আমরা পাচ্ছি, তবে একটু দামটা একটু বেশি। তবে চিকিৎসার বিষয়ে মানতে গেলে আসলে যদি আমরা একটা শিশুকে শারীরিক প্রতিবন্ধী থেকে রক্ষা করতে চাই, তাকে যদি আমি সুস্থ করে তুলতে চাই, এই ওষুধগুলোর কোনো বিকল্প আমাদের হাতে আজ অবধি নেই। তাহলে আমরা তখন প্রথম অবস্থায় আমরা হয়তো ওষুধপত্রটা কম দামি হলেও পরবর্তীতে আস্তে আস্তে যখন রোগটা একটু জটিল হয়ে যায়, তখন আমাদের এই সমস্ত বায়োলজিক্যাল ওষুধ শুরু করতে হয়। এবং এই রোগের সবচেয়ে মূল ব্যাপারটা হচ্ছে নিয়মিতভাবে ফলো আপ করা। তো আমরা প্রথম দিকে একটু ঘন ঘন ফলো আপ করি, মাসিক ভিত্তিতে ফলো আপ করি। যখন রোগটা একটু নিয়ন্ত্রণে নিয়ে যে আমরা বলি রেমিশনে নিতে পেরেছি, রোগটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, তখন আমরা 3 মাস করে করে বছরে 4 বার তাদেরকে ফলো আপ দিই। তাহলে এটা কিন্তু যতক্ষণ ভালো থাকছে না ততক্ষণ পর্যন্ত এইভাবেই ফলো আপ করছি। যখন আরেকটু ভালো থাকে তখন আমরা আরেকটু কর্মিয়ে বছরে 2 বার পর্যন্ত ফলো আপ দিই। তো এই হচ্ছে তার ফলো আপের পথ চলা। আর ফলো আপ করার সময় প্রতিবারই তার কিছু প্রয়োজন রক্ত পরীক্ষা করে নেওয়া হয়। যে প্রয়োজন রক্ত পরীক্ষা করে দেখা হয় যে এই ওষুধগুলো যে দীর্ঘদিন চলছে এতেই তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করছে কিনা, ধরেন লিভার ফাংশনটা ঠিক আছে কিনা, তার কিডনির প্যারামিটারগুলো ঠিক থাকছে কিনা, তার রক্তকণিকার মধ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা, তার কোনো ইনফেকশন আছে কিনা, এটাও কিন্তু প্রতিবারই স্ক্রিন আউট করে নেওয়া হয়।